চট্টগ্রাম টেস্টের শেষ বিকেলে এসে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিং পারফরমেন্স, অ্যাট দ্য সেম টাইম নাইম হাসানের দুর্দান্ত বোলিং পারফরমেন্সে বাংলাদেশ কিন্তু সো ফার সো গুড, মোটামুটি এখন একটা ড্রাইভিং সিটেই আছে বলা যায়। যেই জায়গাটাতে প্রথম দুইটা সেশন জিম্বাবুয়ের ফরেই যাচ্ছিল, প্রথম সেশনটাতে বাংলাদেশ মাত্র 2টি উইকেট নিতে পেরেছে এবং যেইভাবে ব্যাটসম্যানরা ব্যাটিং করছিল ওই অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছিল অনেকটা ব্যাটিং প্যারাডাইস উইকেট। মূলত এই চট্টগ্রামের উইকেটটা প্রথমে যারা ব্যাটিং করে তারাই কিন্তু বেশি সুবিধাটা পায় এবং ওই সুবিধাটাই কিন্তু জিম্বাবুয়ে পাচ্ছিল এবং প্রথম সেশনটা তাদের ফরে গেছে এবং সেকেন্ড সেশনটা পুরোপুরি তাদের ফরে গেছে যেই জায়গাটাতে তারা কোনো উইকেটের পতনেই ঘটে নাই। সেকেন্ড সেশনটাতে 78টা রান সংগ্রহ করেছে, 28 ওভার খেলেছে, কোনো উইকেট পড়ে নাই, 162 রান নিয়ে তারা থার্ড সেশন শুরু করেছে এবং ওই জায়গাটা থেকে বাংলাদেশের যে দুর্দান্ত 227 রান 9 উইকেটে জিম্বাবুয়ে। তো এই ধরনের একটা সিচুয়েশন থেকে 227 9 উইকেটে বাংলাদেশের দুর্দান্ত কামব্যাক সেটা কিন্তু বলাই যায় এবং তাইজুল ইসলাম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এই জায়গাটাতে। 16 বারের মতো তার 5 উইকেট হল হয়েছে এবং তার পারফরমেন্সটা আসলেই টপ নচ এবং তার যেই বোলিং এক্সপিরিয়েন্স, তার যেহেতু সেই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, বাংলাদেশের প্রিভিয়াস যে হিস্ট্রিগুলো আছে তার সাথে তাইজুলের ইনক্লুশনটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবং অনেক ম্যাচ উইনিং বোলিং পারফরমেন্স তিনি করেছেন এবং তার কাছ থেকে এই বিষয়টা দরকার ছিল। এবং মিডল পার্ট অফ দ্য ইনিংসে যদি আমরা দেখি সেই জায়গাটাতে তাইজুল, নাইম হাসান তারা কিন্তু ওই ধরনের বোলিং করতে পারছিলেন না এবং তানজিম হাসান সাকিবের আজকে ডেবু হয়েছে এবং শুরুতে তিনি একটা উইকেট অবশ্য পেয়েছেন, কিন্তু মিডল পার্ট অফ দ্য ইনিংসে এসে এই যে বোলার্সরা আছে বাংলাদেশের তাদের বোলিংয়ে ওই ধরনের র্যাঙ্ক টার্ন বলেন বা সিমার্সদের ক্ষেত্রে ওই ধরনের আচমকা কোনো বাউন্স বলেন বা সুইং আউট সুইং এই ধরনের কোনো কিছুই কিন্তু ওইভাবে দেখা যাচ্ছিল না। উইকেটটা যথেষ্ট ফ্ল্যাট মনে হচ্ছিল এবং ব্যাটসম্যানরা ইজিলি ব্যাটিং করে রান করতে পারছিল। তো বোঝাই যাচ্ছিল বা জিম্বাবুয়ে খুব বড় একটা রানের দিকে যাবে, যেহেতু তারা মোমেন্টামটা নিয়ে আসে সিলেট থেকে, যেই জায়গাটাতে তারা একটা জয় পেয়েছে এবং তাদের ব্যাটাররা কিন্তু ওই ধরনের ফর্মেই ছিল এবং সেইন উইলিয়ামস এবং ওয়েলচের মধ্যে দুর্দান্ত একটা পার্টনারশিপ ছিল এবং তাদেরকে ওয়েল কম্পোজড মনে হয়েছে যখন তারা ব্যাট চালিয়েছে মাঠে এবং তাদের মধ্যে 90 রানের একটা পার্টনারশিপ এবং এই পার্টনারশিপটা যখন ব্রেকডাউন করলো এরপর থেকে কিন্তু জিম্বাবুয়ে আর ছন্দে ফিরতে পারলো না। শেষ পর্যন্ত 227 9 উইকেটে প্রথম দিনের খেলা শেষ। আউটস্ট্যান্ডিং, একেবারে হ্যাটস অফ পারফরমেন্স বাই বাংলাদেশি বোলার্স। তারপরও ইনিশিয়ালি কিছু শুরুর দিকে কিছু ভুল রয়েছে। নিক উইলসকে যেই জায়গায় সাদমান ইসলাম 1 রানের মাথায় ড্রপ করে, ওই জায়গাটাতে যদি সাদমান ইসলামের কাছে যদি ড্রপটা না হতো শেষ পর্যন্ত কিন্তু জিম্বাবুয়ে এইভাবে হয়তো এগোতে পারতো না, আর একটু ভালো কিছু বাংলাদেশের জন্য হতে পারতো। যাই হোক, বাংলাদেশের ফিল্ডিংয়ে বরাবরের মতোই কিছু না কিছু এরর্স থাকে, মিস ফিল্ডিং থাকে, যেই জায়গাতে ক্যাচ মিস করার যে বিষয়গুলো আছে এইগুলো তো থাকেই। তবে এই জায়গাগুলোতে যদি বাংলাদেশ একটু রিকভার করতে পারে আর একটু ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ এগিয়ে যেতে পারে, বা ইনক্লুডিং দিস টেস্ট যদি এই ভুলটা না হতো তাহলে কিন্তু আরও বেশি এগিয়ে যেত। এবং রান আউটটা হওয়ার সময় দেখা গেছে যেই জায়গাটাতে কিছু ভুল ভ্রান্তি ছিল, যেই জায়গাটাতে নিজেদের মধ্যেই একটু ঝামেলা তৈরি হয়ে গেছিল। যাই হোক, শেষ পর্যন্ত বাংলাদেশের ফরেই রান আউটটা এসেছে এবং ওইটাও কিন্তু বাংলাদেশের এই ইনিংসটার জন্য একটা কি মোমেন্টাম এবং মোমেন্টামটাকে বাংলাদেশের ফরে পুল আপ করার জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং বাংলাদেশি বোলাররা যেই ধরনের বোলিংটা তারা করেছে, আর মাত্র একটা উইকেট বাকি আছে, আগামীকালকে সকালে উইকেটটা বাংলাদেশের বোলারদের উচিত হবে খুব দ্রুত তুলে নেওয়া এবং পরবর্তীতে যেই কাজটা দাঁড়াবে সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটারদেরকে ব্যাট করতে হবে। সেই জায়গাটাতে এনামুল হক বিজয় তার ইনক্লুশনটা হয়েছে এবং সাদমান ইসলামের কাছে একটা ইনিংস পাওনাই রয়ে গেছে এবং অন্যান্য যে ব্যাটাররা আছে তাদের কাছে বড় ইনিংস অনেক দিন যাবৎ আমরা কেউই দেখছি না। মুশফিকুর রহিম আছেন, তার কাছ থেকে একটা বড় ইনিংস আমরা অবশ্যই আশা করব, যেহেতু তিনি সিনিয়র ক্যাম্পেইনার, বড় ইনিংস তিনি খেলেছেন, 3টা ডাবল সেঞ্চুরি তার আছে। তিনি যদি ওই ছন্দে বা ওই কনসিস্টেন্সি বজায় রেখে এই টেস্টটাতেও কিছু রান করতে পারে সেটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো কিছু হবে। অবশ্যই এই টেস্টে ড্রর দিকে কোনোভাবেই আগানো যাবে না, যেহেতু প্রথম দিনটা মোটামুটি ইফেক্টিভলি শেষ হয়েছে। যেই জায়গাটাতে জিম্বাবুয়ের 9টা উইকেট পড়ে গেছে আর 4টা দিন বাকি আছে, বাংলাদেশের উচিত হবে অন্তত 1.5 দিন খুব ভালো মতো ব্যাটিং করা, যেই জায়গাটাতে জিম্বাবুয়ের সামনে মোটামুটি 150 রানের একটা
লিড উপস্থাপন করা প্রথম ইনিংসেই। যদি বাংলাদেশের ব্যাটাররা এই জিনিসটা করতে পারে তাহলে জিম্বাবুয়েকে কিন্তু এই টেস্টে হারানো খুবই সহজ হবে। টেস্টের যেই রেইনটা, এই রেইনটা কিন্তু বাংলাদেশের বোলারদের হাতে রয়েছে এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের উচিত হবে সেটাকে ক্যাপিটালাইজ করা এবং মেইন রোলটাকে ওইভাবে প্লে করা যাতে জিম্বাবুয়েকে একটা সার্টেইন রানের মধ্যে আটকানো যায়। অ্যাট দ্য সেম টাইম একটা ভালো একটা টোটাল উপস্থাপন করা, জিম্বাবুয়ে যে গিভেন টোটালটা দেবে ওটাকে চেইজ ডাউন করে বা ওটাকে ওভারল্যাপ করে আরও বড় ধরনের একটা রান উপস্থাপন করা, যেটার সামনে জিম্বাবুয়ের সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে এসে অন্ততপক্ষে ওই লিডটার চাপায় পড়ে শেষ পর্যন্ত তারা যাতে বড় কোনো কিছুর দিকে না যেতে পারে। এটা কিন্তু বাংলাদেশের একটা গিভেন চান্স। এই চান্সটা অবশ্যই বাংলাদেশকে নিতে হবে এবং এই সেশনটাতে বাংলাদেশ যেই ধরনের ক্যারিশম্যাটিক ক্রিকেটটা তারা খেলেছে, এই ধরনের ক্রিকেটটাই তাদেরকে খেলতে হবে। এটাই কিন্তু তাদের চেনার রূপ। এই রূপেই কিন্তু তাদেরকে ফিরতে হবে এবং উইকেটে কিন্তু আহামরি তেমন কিছু নাই। জিম্বাবুয়েন ব্যাটাররা ওই রকম ধরনের ভুল করেছে বিধায় বাংলাদেশ এই সুযোগটা পেয়েছে বা বাংলাদেশের পরে এই সুযোগটা তৈরি হয়েছে। এই সুযোগটা 100% কাজে লাগাতে হবে, অন্যথায় বাংলাদেশের হাতে কিন্তু ম্যাচটা থাকবে না। আগামীকালকে বাংলাদেশ অবশ্যই ভালো একটা বিষয় দিয়ে শুরু করবে, শুরুতে উইকেটটা তুলে নেবে এবং পরবর্তীতে ব্যাটাররা ভালো ব্যাটিং করবে, সেটাই সকলের প্রত্যাশা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর বিং উইথ মি।